সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। চ্যানেল জেড এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যেই শুনেছেন ব্রিটিশ সাময়িকী, প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের দৃষ্টিতে বাংলাদেশ এবার বর্ষসেরা দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি পাওয়ার মূল কারণ হচ্ছে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈর শাসক উৎখাত হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে, সেই আন্দোলন সংগ্রামকেই মূলত প্রাধান্য দিয়েই এই রেটিং করা হয়েছে। একই তালিকায় সিরিয়াও ছিল, কিন্তু সিরিয়ার যে ঘটনা, প্রায় 7 লক্ষ মানুষ মারা গেছে, সেখানে বাশার আল আসাদের সঙ্গে ইসলামপন্থী যে বিরোধী দলগুলো ছিল তারা সশস্ত্র আন্দোলন করেছে। কিন্তু এই আন্দোলন, তারা মূলত সশস্ত্র আন্দোলন, দুই পক্ষের কাছেই অস্ত্র ছিল, যে অস্ত্র দিয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ফলে সেই যুদ্ধকে তারা খুব কগনিজেন্সে নেয়নি। যে ঘটনাটা তারা বাংলাদেশের ক্ষেত্রে এটাকে আলাদাভাবে দেখা হয়েছে, তার কারণ এখানে ছাত্র জনতা ছিল নিরীহ, নিরস্ত্র। এর বিপরীতে ছিল স্বৈর শাসকের সবচেয়ে বড় পেটোয়া বাহিনী পুলিশ এবং বিজিবি, সাথে র্যাবও ছিল। তারা অস্ত্র নিয়ে এই নিরস্ত্র মানুষের উপরে গুলি করেছে। এই আন্দোলন সংগ্রামটাকে দেখা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। স্বৈর শাসক শেখ হাসিনা প্রথমে ক্ষমতায় এসেই বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং নিজের মতকে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বিরোধী মত দমন করেছে এবং তাদের কোনো অবস্থাতেই সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। প্রথমেই তারা 2014 সালে একেবারেই ভোটারবিহীনভাবে একটি নির্বাচন করে তারা তাদের সেই শেখ হাসিনা তার স্বৈর শাসনের গোড়াপত্তন শুরু করে দেয়। সে সময় জনগণকে আর কোনো অবস্থাতেই তারা পাত্তা দিতে থাকে নাই। এরপরে 2018 সালে আগে রাতেই ভোট করে নিয়ে তার সেই স্বৈর শাসনের ভিত আরো মজবুত করে ফেলে। এরপরে 2024 সালে 7 জানুয়ারি যখন নির্বাচনটা হলো, একদলীয়, একেবারে নিজেদের মধ্যেই নির্বাচন করে তারা আরো ক্ষমতাকে প্রলম্বিত করার একটা চেষ্টা চালিয়েছিল। এই ঘটনা এবং স্বৈর শাসক দাঁড়িয়ে যাওয়ার বিপরীতে ঠিক ছাত্র জনতা যখন আন্দোলন শুরু করলো, জুলাই থেকে তাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল। মূলত কোটা সংস্কার আন্দোলন তাদের ছিল, কিন্তু পরবর্তীতে তারা সেই আন্দোলনকে এক দফার আন্দোলনে নিয়ে আসছে। স্বৈর শাসক শেখ হাসিনাকে তারা উৎখাত করেছে। এই বিষয়টি নিয়ে যে কোন দেশকে বর্ষ সেরা করা হবে, এই বিষয়টি নিয়ে কিন্তু ইকোনমিস্টের যে বিভিন্ন দেশে তাদের রিপোর্টার, প্রতিবেদক রয়েছে, তাদের মধ্যে তুমুল বিতর্ক হয়েছে যে কোন বেসিসে যে বাংলাদেশকে বর্ষসেরা করা হবে। তারা দেখিয়েছে মূলত যে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এইগুলো দমন করা হয়েছে। এর বিপরীতে যেই তারা এই আন্দোলন সংগ্রামটা করেছে, তারা এখনো পর্যন্ত এই পত্রিকাটি, এই সাময়িকী, তারা মানুষের স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে এখনো পর্যন্ত তারা ঊর্ধ্বে তুলে ধরে, যে কারণে এই আন্দোলন সংগ্রামকে তারা সামনে নিয়ে এসেছে। আর তার বিপরীতে যে শেখ হাসিনার যে ঘটনাগুলো ছিল, সেটা একদিকে বিরোধী মত দলনের বিষয়টিতে ছিলই, এর বাইরে ছিল দুর্নীতি, সীমাহীন দুর্নীতি করে তার আশেপাশের যত মানুষ ছিল তারা এই দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের টাকার মালিক হয়েছে, বিদেশে বাড়িঘর করেছে। এই বিষয়গুলো সামনে এসেছে। একটি স্বৈরাচার তার ভিত্তিটা যখন নড়বড়ে হয়ে যায়, শেখ হাসিনার ক্ষেত্রে এই বিষয়গুলো ছিল বেশি। আর শেখ হাসিনা কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল এই বাংলাদেশের জনগণকে মোকাবেলা করতে চান না, যে কারণে তিনি নিজের জীবন, প্রায় 80 বছর বয়সে এসেও তিনি তার নিজের জীবন বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়ে গেছেন। এখন এই পালিয়ে যাওয়ার বিষয়টি সামনে চলে আসছে। কোনো অবস্থাতেই একজন স্বৈর শাসক যখন পালিয়ে যায়, তখন ইতিহাসে লেখা থাকে স্বৈর শাসকের পলায়ন। আমরা এই পলায়ন নিয়েই একটি ছোট ঘটনা উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে এখান থেকে 2500 বছর আগে ঠিক একটি বিতর্কিত বিচারের রায়ে সক্রেটিস, বিশ্বের সেরা ফিলোসোফার যাকে বলা হয়, সক্রেটিসের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তখন সক্রেটিসের বয়স ছিল 70 বছর। মৃত্যুদণ্ড কার্যকর হবে এর আগে দিয়ে বেশ কয়েকদিন সক্রেটিস সময় পেয়েছিলেন এবং তার শিষ্য সামন্ত যারা ছিল তারা সবসময় জেলখানায় সক্রেটিসের সঙ্গে কথা বলতেন। এর মধ্যে অন্যতম ছিলেন তার শিষ্য ক্রিটো। সেই ক্রিটো একদিনকে সক্রেটিসকে বলছে
যে সক্রেটিস, আমরা তো এখনো পর্যন্ত তোমার সমস্ত জ্ঞানের কথা আমরা ধারণ করতে পারি নাই বা এখনো পর্যন্ত আহরণ করতে পারি নাই। তোমাকে যদি আমরা এই জেল থেকে নিয়ে অন্য কোথাও নির্জন দ্বীপে বা কোথাও এক জায়গায় নিয়ে যদি তোমার যে জ্ঞানের পাহাড় রয়েছে, যে জ্ঞানের বহর রয়েছে, এখান থেকে আমরা আরো জ্ঞান আহরণ করতে পারবো। তুমি যদি সেই সুযোগটা দাও, তাহলে আমরা জেলারকে বা জেল কর্তৃপক্ষকে মানে সেইভাবে ম্যানেজ করে আমরা তোমাকে নিয়ে যেতে পারবো। তো সেইখানে গেলে তোমার কাছ থেকে আমরা আরো জ্ঞান নিতে পারবো এবং সারা পৃথিবীর জন্য তাতে সমৃদ্ধ হবে। সাধারণ মানুষ যারা জ্ঞান চর্চা করতে চায়, জ্ঞান পিপাসু মানুষের অনেক সুবিধা হবে। এর উত্তরে সক্রেটিস একটি কথাই বলেছিলেন, সেটা হচ্ছে যে হ্যাঁ, তোমাদের সেই যোগ্যতা আছে, ক্ষমতা আছে, তোমরা জেলারকে হয়তো বলে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে, কিন্তু পরের দিন যখন খবর প্রকাশিত হবে যে সক্রেটিস জেল থেকে পালিয়ে গেছে, এটাই কিন্তু খবর হবে, অন্য কোনো কিছু খবর হবে না। তাহলে সক্রেটিস, ফিলোসোফার সক্রেটিস আর একজন জেল পলাতক, জেল থেকে পালিয়ে যাওয়া, জীবনের মায়া, যেহেতু সক্রেটিসের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, হেমলক পান করে তাকে মৃত্যুবরণ করতে হবে, সেই সময় দাঁড়িয়ে যে একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সক্রেটিস এই কথাটা বলছে যে আমি যদি পালিয়ে যাই তাহলে হয়তো আমি বেঁচে যাব, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তো আমাকে একটা গ্লানি নিয়ে থাকতে হবে, জেল পলাতক সক্রেটিস হিসাবেই আমাকে বেঁচে থাকতে হবে। তো পৃথিবীর মানুষ জেল পলাতক সক্রেটিসের কথা বেশি শুনবে নাকি একজন উন্নত ফিলোসোফার যে জীবনের মায়া ত্যাগ করে হেমলক পান করে মৃত্যুদণ্ড বরণ করলো, এইরকম একজন নীতিবাদ ফিলোসোফারের কথা শুনবে? কার কথা শুনবে? একদিকে জেল পলাতক সক্রেটিস আর একদিকে জ্ঞানী এবং নীতিবান ফিলোসোফার সক্রেটিস, কার কথা বেশি শুনবে? এটা আমাদের অত্যন্ত জ্ঞানের একটা জায়গায় যে জেল পলাতক একজন মানুষের কথা কিন্তু জানতে চায় না, শুনতে চায় না। যে কাজটি শেখ হাসিনা 80 বছর বয়সেও এই দেশ থেকে পালিয়ে গেছেন, এই পালিয়ে যাওয়াটাই কিন্তু ইতিহাসে স্থান করে নেবে। অতএব দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরশাসক যে তার পরিণতিটা কি হতে পারে সেটা কিন্তু ভবিষ্যতে মানুষকে শিক্ষা দিবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।